হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মৌলের স্থান পর্যায় সারণীতে কীভাবে নির্ণয় করতে হয় সেটা, এবং সেই সংক্রান্ত মাধ্যমিকের কোয়েশ্চেন কীরকম আসে বা কীরকম এসেছে বিগত বছরগুলোতে সেইগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করব। তবে আলোচনা শুরু করার আগে দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর দু নম্বর হচ্ছে যে খাতা পেন তো তোমাদের সঙ্গে আছেই, তার পাশাপাশি তোমরা টেক্সট বইটাও নিয়ে বসো যেখানে পর্যায় সারণীর ছবিগুলো বইতে আছে। তো সেইটা যদি সামনে থাকে তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ভিডিও। দেখো, এখন মৌলের পর্যায় সারণীতে মৌলের স্থান নির্ণয়। স্থান মানে আমরা এখানে অ্যাকচুয়ালি আমাদের দুটো জিনিস নির্ণয় করতে হয়। সেটা হচ্ছে মৌলটা পর্যায় সারণীর কোন পর্যায়ে আছে, প্রথম পর্যায়ে না দ্বিতীয় পর্যায়ে না তৃতীয় পর্যায়ে সেটা, এবং দু নম্বর হচ্ছে যে কোন শ্রেণীতে আছে। ঠিক আছে, কোন পর্যায় এবং কোন শ্রেণী, এই দুটো মেনশন করলেই এটা বলা হয় যে মৌলটার স্থান কি। ঠিক আছে, অর্থাৎ মৌলের স্থান বলতে আমরা পর্যায় সংখ্যা এবং শ্রেণী সংখ্যাটাকে নির্দিষ্ট করতে বলা হয়। এবার এটা করতে হলে আমাদেরকে প্রথম কথা হচ্ছে যে পর্যায় সারণীতে মৌলগুলোর নাম কিভাবে মনে রাখবো সেটা আমি আগে শিখিয়েছি, প্লাস তাদের পারমাণবিক সংখ্যা কী করে মনে রাখবো, সেই অর্ডারে প্রথম 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোকে কী করে মনে রাখবো সেটাও শিখিয়েছি। আর এছাড়াও পারমাণবিক সংখ্যা নির্ণয় করার যে কিছু শর্ট ট্রিক থাকে, একটা ফর্মুলা বলেছিলাম নিশ্চয়ই মনে আছে, 2, 8, 8, 18, 18, 32, এগুলো নিশ্চয়ই মনে আছে তোমাদের। তো সেইটা আমাদের এখানে খুব জানার দরকার। এছাড়া আর কি দরকার? এছাড়া দরকার, তোমরা ক্লাস 9-এ ইলেকট্রন বিন্যাস করেছিলে মৌলের, সেইটা আমাদের এখানে খুব কাজে লাগবে। সেইটা জানা না থাকলে অসুবিধে। তার ফলে আমি কি করব, এখানে মৌলের ইলেকট্রন বিন্যাস লিখতে কিভাবে করতে হয় সেটা যদি ভুলে গিয়ে থাকো সেটাও আমি করিয়ে দেবো, কারণ সেটা না করলে তো মৌলের স্থান নির্ণয় করাটাই মুশকিল হবে। তো এইগুলো মোটামুটি আমাদের জেনে রাখা দরকার। তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের মৌলের ইলেকট্রন বিন্যাস এইটা জানা দরকার। আর ইলেকট্রন বিন্যাস জানতে গেলেই যেটা আমাদের দরকার লাগবে সেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, কারণ এটা ছাড়া তো ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা যাবে না। এইবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি কোনো একটা মৌলের পর্যায় সংখ্যা কী করে নির্ণয় করব, অর্থাৎ মৌলটা পর্যায় সারণীর কোন পর্যায়ে আছে সেটা কি করে বুঝবো। সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা প্রথমে করে নিতে হলো। এইবার ইলেকট্রন বিন্যাসে মোট কক্ষ সংখ্যা, ইলেকট্রন বিন্যাসে আমাকে দেখতে হবে যে মোট কতগুলো কক্ষ আছে। ঠিক আছে, K, L, M এরকম নাম দিয়ে আমরা কক্ষপথগুলোকে চিনেছিলাম, নিশ্চয়ই মনে আছে। তো সেই রকম কটা আছে কক্ষপথ। ঠিক আছে, মোট কক্ষ সংখ্যা বা সর্ববহিস্থ কক্ষের সংখ্যা। মোট কক্ষ সংখ্যা মানেই হচ্ছে সর্ববহিস্থ কক্ষের সংখ্যা। ঠিক আছে, সেটা হচ্ছে ইকুয়াল টু মৌলের পর্যায় সংখ্যা। ঠিক আছে, পর্যায় সংখ্যা কী করে বের করে আমি এক্সাম্পল একটু পরে দিচ্ছি, তার আগে এটা লিখে নিই যে মৌলের শ্রেণী সংখ্যা আমি কি করে বের করব। শ্রেণী সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে, শ্রেণী অর্থাৎ গ্রুপ, অর্থাৎ ভার্টিক্যাল যে কলামগুলো, তাই তো, উল্লম্ব যে সারিগুলো, সেগুলোকে আমরা গ্রুপ বলি। গ্রুপ কী করে জানবো সেটা হচ্ছে, দেখো, গ্রুপ বের করার জন্য দুটো নিয়ম আছে। প্রথম কথা হচ্ছে যে যদি সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 বা 2 হয়, তবে শ্রেণী সংখ্যাও হবে 1 বা 2। এটার মানে কি? মানে হচ্ছে যে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করার পরে যদি দেখি যে সব থেকে বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে,
1 বা 2 লিখেছি ইলেকট্রন সংখ্যা। সব থেকে বাইরের কক্ষে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে মৌলটা শ্রেণী হবে 1, মানে গ্রুপ 1-এ আছে। গ্রুপ 1 মানে কারা? ক্ষার ধাতু, আমরা জানি। আর যদি দেখা যায় যে সর্ববহিস্থ কক্ষে 2টো ইলেকট্রন আছে তাহলে তার শ্রেণী সংখ্যা হবে 2, অর্থাৎ মৌলগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, রাইট। এবার বি হচ্ছে যদি সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 2-এর বেশি হয়, তবে 2-এর বেশি যদি হয় তাহলে কি করব দেখো। তাহলে এখানে আমি দুটো মেথড বলছি, যেহেতু আমরা 2 রকমের পর্যায় সারণী শিখেছি, একটা আধুনিক পর্যায় সারণী আর একটা মেন্ডেলিফের পর্যায় সারণী। প্রথমটার ক্ষেত্রে আমি মিস করেছি বলতে, আমি বললাম যে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে শ্রেণী সংখ্যা 1, আর আমরা জানি যেটাকে আমরা গ্রুপ 1 বলি আধুনিক পর্যায় সারণীতে, সেটাই মেন্ডেলিফের পর্যায় সারণীতে কী ছিল? গ্রুপ 1A, মানে রোমান 1 দিয়ে তারপরে এ, তো সেইটা অথবা 1। আর যদি সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন 2 হয় তাহলে শ্রেণী সংখ্যা 2, গ্রুপ 2 অথবা রোমান 2A, যেটা মেন্ডেলিফের পর্যায় সারণী অনুসারে। যখন আমাদের কোয়েশ্চেনটা আসে পরীক্ষায় তখন মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌলটা কোন গ্রুপে আছে এরকম কোয়েশ্চেন আসতে পারে, আবার ওটা মেন্ডেলিফের পর্যায় সারণী বলে মেনশন নাও করে দিতে পারে। যদি মেনশন করা না থাকে তাহলে আমরা আধুনিক পর্যায় সারণী হিসাবেই আনসার দেব, আর যদি উল্লেখ করা থাকে মেন্ডেলিফের পর্যায় সারণী তাহলে তো আমাকে 2 না বলে 2A বলতে হবে, আর 1 না বলে 1A, রোমান 1A বলতে হবে, ঠিক আছে। একই রকমভাবে এক্ষেত্রেও দুটো, একটা হচ্ছে মেন্ডেলিফের সারণীর জন্য গ্রুপ সংখ্যা মানে শ্রেণী সংখ্যা কি হবে? যদি ইলেকট্রন সংখ্যা 2-এর বেশি হয়, এবার 2-এর বেশি মানে কত হতে পারে বেশি? এটা নিশ্চয়ই তোমরা ইলেকট্রন বিন্যাস করার সময় ক্লাস 9-এ শিখেছিলে যে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা ম্যাক্সিমাম কটা হতে পারে? 8টা, 8-এর বেশি হতে পারে না। সুতরাং 2-এর বেশি মানে 3 থেকে 8। তো যেটাই হবে মেন্ডেলিফের পর্যায় সারণীতে আমি কী করব? সেই সংখ্যাটা রোমান হরফে লিখে তার পাশে বি লিখতে হবে। ধরো কোনো একটা মৌলের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, তাহলে আমি লিখব যে সেই মৌলটা পর্যায় সারণীতে কোন পর্যায়ে আছে? গ্রুপ 3B, মানে 3টা এরকম হবে, 3টা এরকম লিখব 3, তারপরে বি দেবো। যদি 3টে ইলেকট্রন থাকে সর্ববহিস্থ কক্ষে তাহলে গ্রুপ সংখ্যা কী হয়ে যাবে? 3B, মেন্ডেলিফের পর্যায় সারণী অনুসারে। আর আধুনিক পর্যায় সারণী অনুসারে তার অবস্থানটা আমি কি লিখব? সেটা লিখব 10+। সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনটাকে এরমভাবে লিখলাম ই দিয়ে, এটা ইলেকট্রনের সিম্বল, হ্যাঁ। ইলেকট্রন শব্দটা বারবার অত বড় লিখতে চাইছি না, তাহলে এইটা হচ্ছে তার ফর্মুলা। সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে তার সঙ্গে 10 যোগ করে দেবো। যেমন আমি একটু আগে যে এক্সাম্পলটা বললাম যে কোনো মৌলের যদি সর্ববহিস্থ কক্ষে 3টে ইলেকট্রন থাকে, ঠিক আছে, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন 3টে, তাহলে মেন্ডেলিফ পর্যায় সারণী অনুসারে তার গ্রুপ সংখ্যা হবে 3B এরকম। আর আধুনিক পর্যায় সারণী অনুসারে 10+ ইলেকট্রন সংখ্যা মানে 10+3, তাহলে তার গ্রুপ সংখ্যা হয়ে যাবে 13। বোঝানো গেল আশা করা যায়। এইবার আমরা এই পুরো জিনিসটার অ্যাপ্লিকেশনটা, অর্থাৎ কিভাবে আমি মৌল ধরে ধরে তার পর্যায় সারণীর স্থান কীভাবে দেখব সেইটাতে আসছি। আচ্ছা, এখানে একটা কথা আমি উল্লেখ করি, সেটা হচ্ছে যে দেখো আমরা এর আগে বলেছিলাম যে পর্যায় সারণীটা আমাদের যেরকম দেখতে হয়, মানে গ্রুপ 1 আর গ্রুপ 2 একদম বাঁদিকে থাকলো, আর তারপরে এই জায়গাটায় সন্ধিগত মৌল থাকলো। সন্ধিগত মৌল হচ্ছে 3 থেকে 12, খুব সঠিকভাবে বললে 3 থেকে 11। 12 নম্বর গ্রুপটাকে অনেক সময় সন্ধিগতর মধ্যে কাউন্ট করা হয় না, অনেক সময় কেন কাউন্ট করা হয় না আর কি, মানে ওটাকে মানে খুব সঠিকভাবে সন্ধিগত মৌল বলা যায় না। কেন যায় না সেসব আমাদের সিলেবাসে নেই, দরকার নেই। তা আমাদের কনসার্ন যেটুকু সেটা হচ্ছে এই গ্রুপ 1, 2 মানে বাঁদিকের পোর্শনটা, তারপরে সন্ধিগত মৌলর এই জায়গাটা একেবারেই আমাদের দরকার নেই। মাধ্যমিকের সিলেবাসে যে সমস্ত মৌলের
পর্যায় সারণীতে স্থান নির্ণয় করতে দেবে, কোয়েশ্চেন যা আসবে, সেখানে এই 3 থেকে 12-র মধ্যে কেউ থাকবে না। এই বাঁ দিকের পার্টটা থাকবে 1, 2, আর ডান দিকের পার্টটা, অর্থাৎ যেখানে গ্রুপ 13 থেকে 18। তো দেখো 13, 14, 15, 16, 17 এবং 18 এই পর্যন্ত। তো এইটা আমাদের খুব দরকার লাগবে। এখন এই গ্রুপ 1, 2কে আমরা, এটা হচ্ছে তোমার আধুনিক পর্যায় সারণী অনুসারে গ্রুপগুলোকে আমরা এইভাবে বলি। আর মেন্ডেলিফের হিসাব অনুসারে কি বললাম, মেন্ডেলিফের হিসাব অনুসারে এটা হচ্ছে, অন্য কালি দিয়ে লিখি, এটা হচ্ছে 1A, 2 নম্বরটা হচ্ছে 2A, 1A 2A হয়ে গেল। আর একটু আগে আমি এটা বললাম, যদি বাইরের কক্ষে 3টে ইলেকট্রন থাকে তাহলে সংখ্যা কি হবে, গ্রুপের সংখ্যা কি হবে, হয় 13 অথবা 3B। একটু আগে বললাম রোমান 3B বললে এটা মেন্ডেলিফ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা হবে, যদি 4টে ইলেকট্রন থাকে বাইরের কক্ষে তাহলে 14 বা 4B, 15 বা 5B, 16 হচ্ছে 6B, 17 হচ্ছে 7B, আর এক্সেপশনাল হচ্ছে 18, 8B হবে না কিন্তু। এটাকে আমরা শূন্য শ্রেণী বলি, কারণ এখানে সবাই নিষ্ক্রিয় মৌলরা থাকে, গ্রুপ 18-তে নিষ্ক্রিয় মৌলরা থাকে। এই হচ্ছে এদের মোটামুটি গ্রুপ সংখ্যা। এইবার আমি সরাসরি এক্সাম্পলে চলে আসি। দেখো আমাদের প্রথম এক্সাম্পল খুব কমন, পরীক্ষায় খুব আসে, ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 17। এবার তোমাকে পরীক্ষায় যখন কোয়েশ্চেনটা আসবে বলবে যে পর্যায় সারণীতে ক্লোরিনের স্থান নির্ণয় করো। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা যে 17 সেটা বলে দিতে পারে কোয়েশ্চেনে, আবার বলে নাও দিতে পারে। মনে রাখার টেকনিক কি আগের দিন বলেছিলাম, 1 থেকে 20 পর্যন্ত কীভাবে মনে রাখবো কার কত সেটা। তাহলে তাই যদি হয়, বা আমরা যদি উল্টোটাও, আমরা যদি গ্রুপ ওয়াইজ মনে রাখতে পারি যে গ্রুপ 17-এ ফ্লুরিন তারপরে ক্লোরিন এসব আছে, তাহলে আমরা ওই মেথডে আসতে পারি যে ফ্লুরিন এখানে আছে 2 নম্বরে, এটা ধরো 1 নম্বর গ্রুপে যদি এখানে হিলিয়াম থাকে তাহলে 1 নম্বর গ্রুপে এখানে আর কেউ নেই, 1 নম্বর পর্যায়ে হিলিয়াম আছে, 2 নম্বর পর্যায়ে গ্রুপ 17-এ থাকে ফ্লুরিন, আর 3 নম্বর পর্যায়ে থাকে ক্লোরিন। তাহলে আমরা যদি এটা মনে রাখতে পারি যে এইখান থেকে এইখানে আসলে আমাকে 8 যোগ করতে হয়, তাহলে হিলিয়ামের যদি পারমাণবিক সংখ্যা 2 হয় তাহলে এখানে যে আছে 2-এর 8-এ এখানে যে থাকবে সে 10 হবে নিয়ন, তার আগের জন 9 হবে। আবার এখান থেকে এখানে আসলে কত হবে, 8 যোগ করতে হবে, তাই তো? তাহলে এবার 9 আর 8-এ কত, 17। দেখো মিলে গেল। তাহলে যদি আমি এই টেকনিক মনে রাখতে পারি তাহলে কারোর পারমাণবিক সংখ্যা মনে রাখতে হবে না, আমি এইভাবে ক্যালকুলেট করে নিতে পারবো, জাস্ট 2 সেকেন্ড সময় লাগবে। আর যদি মনে রাখতে পারি তাহলে তো খুবই ভালো। এবার দেখো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত, আমরা এরমভাবে করি তো ইলেকট্রন বিন্যাস, কেউ কেউ অন্যরকমভাবে করতে পারে আর কি, তাতেও সমস্যা নেই। দেখো প্রথম কক্ষে সর্বাধিক ইলেকট্রন কটা ধরতে পারে, প্রথম কক্ষে 2টো, তারপরের কক্ষে 8টা ম্যাক্সিমাম, তাহলে 8 আর 2 10 হয়ে গেল। থার্ড কক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা থাকতে পারে, থার্ড অর্থাৎ এম কক্ষে 18টা, কিন্তু আমার তো 8 আর 2 10 হয়ে গেল, টোটাল 17, তাহলে আর পড়ে থাকবে 7টা। তাহলে এই হয়ে গেল ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এইবার ইলেকট্রন বিন্যাস করার পরে দুটো কাজ, একটা হচ্ছে পর্যায়, কত নম্বর পর্যায়ে থাকবে, কি বললাম, মোট যতগুলো কক্ষপথ থাকবে বা সবথেকে বাইরের কক্ষপথটা, সর্ববহিষ্ঠ কক্ষপথটা যত নম্বর কক্ষপথ হবে। তাহলে কটা কক্ষপথ আছে এখানে, কে এল এম, কটা কক্ষপথ আছে, 3টে, তাহলে পর্যায় সংখ্যা 3। দেখো সেটা এখান থেকেও মিলে যাবে। এই যে আমি এখানে হিলিয়াম লিখেছি, হিলিয়ামের পাশে এখানে কে থাকবে, হাইড্রোজেন থাকবে নিশ্চয়ই। তাহলে প্রথম যে পর্যায় সেখানে তো হিলিয়াম আর হাইড্রোজেন ছাড়া আর কেউ থাকে না। দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম থাকে নিশ্চয়ই, আমরা ট্রিকও বলেছিলাম, লিথিয়াম আর এখানে বেরিলিয়াম। আর তৃতীয় পর্যায়ে এখানে থাকে লিথিয়ামের নিচে সোডিয়াম, এখানে সোডিয়াম আর এখানে ম্যাগনেসিয়াম Mg। এবার তুমি দেখো এই যে তৃতীয় পর্যায়ে ক্লোরিন কোথায় আছে, তৃতীয় পর্যায়েতেই আছে, তাহলে এই যে পর্যায় সংখ্যা 3 মিলে গেল। সুতরাং পর্যায় সংখ্যা কী করে বের করব, ইলেকট্রন বিন্যাস লিখব, মোট যতগুলো কক্ষপথ হচ্ছে মোট সেই সংখ্যাটাই হচ্ছে কক্ষপথ সংখ্যা, অথবা সবথেকে বাইরের কক্ষপথটা যত নম্বর, সবথেকে বাইরের কক্ষপথটা এখানে কত নম্বর, 1 2 3, 3 নম্বর, সুতরাং এটা 3 নম্বর পর্যায়। আর শ্রেণী কি বললাম, শ্রেণী বললাম যে যদি সবথেকে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 2-এর বেশি হয়, এখানে 2-এর বেশি,
7টা আছে। কি করতে হবে, হয় আমি করব দুভাবে করব, হয় আমি করব মেন্ডেলিফের নিয়মে, মেন্ডেলিফের সারণী অনুসারে কত হবে, যতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যাটা রোমানে প্লাস তার পাশে বি, দেখো 7b মিলে গেল। আর যদি আমি আধুনিক নিয়মে করি, আধুনিক পর্যায় সারণী অনুসারে, তাহলে যতগুলো ইলেকট্রন আছে 7টা প্লাস 10 করতে হবে, ফর্মুলা বলেছিলাম একটু আগে। তাহলে 10 প্লাস 7 মানে 17, দেখো আবারও গ্রুপ 17 মিলে গেল। তাহলে এই হচ্ছে আমাদের পর্যায় সারণীতে কোনো মৌলের স্থান নির্ণয় করার ফর্মুলা। সবসময় মনে রাখবে, আবারও বলছি, এই গ্রুপ 13 থেকে 18 এবং 1 থেকে 2 আমাদের সিলেবাসে এইটুকুই আছে। সন্ধিগত মৌল আমাদের সিলেবাসে নেই, কারণ সন্ধিগত মৌলের যদি আমি এভাবে ইলেকট্রন বিন্যাস করতে যাই সেক্ষেত্রে কিছু গণ্ডগোল হয়। ইলেকট্রন বিন্যাসটা করার অন্য আরেকটা নিয়ম আছে যেটা অনেক প্রিসাইজ এবং অনেক নিখুঁত, কিন্তু সেই নিয়মটা আমাদের মাধ্যমিকের সিলেবাসে নেই, সেটা ক্লাস 11-এর সিলেবাসে আছে। সুতরাং মাধ্যমিকের সিলেবাসে যতটুকু আছে ততটুকুর উপর বেস করে এই সন্ধিগত মৌলের যদি আমি ইলেকট্রন বিন্যাস লিখতে যাই বা তার পরবর্তী কাজগুলো পর্যায় এবং শ্রেণী সংখ্যা বের করতে চাই, সেক্ষেত্রে একটু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এইভাবে ইলেকট্রন বিন্যাস লেখাটা এদের ক্ষেত্রে খুব একটা সুইটেবল নয়, সেই জন্য এগুলো আউট অফ সিলেবাস। ঠিক আছে, তাহলে এটা আমাদের 1 নম্বর এক্সাম্পল হলো। এরকম আমি আরও বেশ কয়েকটা এক্সাম্পল বলছি, এগুলো মুছে নিই আগে। আচ্ছা, এইটা থাক, এই ছবিটা থাক, তাহলে আমার কম্পেয়ার করতে সুবিধা হবে। দেখো পরবর্তী এক্সাম্পল আমি বলছি পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে 19। তাহলে আবারও কে এল এম, দেখো প্রথম কক্ষে কটা ইলেকট্রন থাকে, ম্যাক্সিমাম 2টো, পরের কক্ষে 8টা, তারপরের কক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা 18টা। তাহলে 2 আর 10 টোটাল 19, 2 আর 10 হয়ে গেল, কত করে থাকলো 9। তাহলে আমি এখানে 9 লিখতে পারবো তো? আনসার হচ্ছে যে না, এখানে 9 লেখা যাবে না। কেন যাবে না? কারণ ইলেকট্রন বিন্যাস লেখার সময় তোমরা একটা সূত্র এরকম পড়েছিলে, মনে আছে কি না জানি না, বোর-বারি নিয়ম এরকম একটা ছিল। বোর-বারি নিয়ম অনুসারে সব থেকে বাইরের কক্ষে 8-এর বেশি ইলেকট্রন থাকতে পারে না, যেটা আমি একটু আগে বলছিলাম নিয়মটা লেখানোর সময়, যে ওই যে শ্রেণী সংখ্যা যখন আমরা বের করলাম, আমরা বললাম যে যদি 2টোর বেশি ইলেকট্রন থাকে, তখন আমি একটা কথা বলেছিলাম যে 2টোর বেশি মানে কত, ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে যেহেতু এটা সব থেকে বাইরের কক্ষপথ হয়ে যাচ্ছে, তাহলে এখানে 8-এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না, 9টা থাকতে পারবে না, কটা থাকতে পারবে? ম্যাক্সিমাম 8টা। তাহলে আমি এটাকে কেটে কত লিখতে হবে? আমাকে 8 লিখতে হবে। তাহলে কত হলো? 8 আর 2 10 আর 18, তাহলে একটা পড়ে থাকলে সেই একটা কোথায় যাবে? এবার পরবর্তী কক্ষপথে যাবে। তাই এই হবে এর আসল ইলেকট্রন বিন্যাস। 2 8 9 লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। একই রকমভাবে দেখো আরেকটা এক্সাম্পল একসঙ্গে করে দিই, সেটা হচ্ছে ক্যালসিয়াম 20। ক্যালসিয়াম যদি হয় তাহলে 2টো, 8টা, 10টা, 10টার পরে আমি এখানে আরও 10টা লিখতে পারবো না। মানে 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন তো ম্যাক্সিমাম 18টা থাকতে পারে, 18টা থাকতে পারলেও 10টা লিখতে পারবো না, কারণ 10 লিখে দিলে তো এখানেই শেষ হয়ে গেল। অর্থাৎ সেক্ষেত্রে তো এটা সব থেকে বাইরের কক্ষপথ হয়ে গেল। আবার সব থেকে বাইরের কক্ষপথে 8-এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না, এটাও একটা নিয়ম, দুটোকেই মেনটেন করতে হবে। তাহলে সব থেকে বাইরের কক্ষপথে 8-এর বেশি থাকতে পারবে না বলে এখানে 8ই লিখতে হবে আমাকে। তাহলে 2 আর 8 10 আর 8 18, কটা পরে থাকলো? 2টো। তাহলে এনতম কক্ষপথে কটা ইলেকট্রন হয়ে যাবে? 2টো। তাহলে এই হচ্ছে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবার এই অনুসারে যদি আমরা এদের পর্যায় সারণীতে স্থান লিখতে চাই, এখান থেকে আগে ডিভাইড করি। উপরে আমি লিখব পটাশিয়ামের দেখো পর্যায় কি লিখব? পর্যায় মানে কি বললাম? মোট যতগুলো কক্ষপথ আছে, কতগুলো কক্ষপথ? 1টা 2টো 3টে 4টে, তাহলে পর্যায় হচ্ছে 4, রাইট? শ্রেণীটা আবারও 2 রকম, একটা মেন্ডেলিফ আর একটা আধুনিক। মেন্ডেলিফের নিয়ম অনুসারে শ্রেণীতে কি বলেছিলাম? যদি ইলেকট্রন সংখ্যা 1 হয় তাহলে শ্রেণী সংখ্যাও হবে 1 আধুনিক অনুসারে, তাই তো? আর মেন্ডেলিফের অনুসারে রোমান, তাহলে রোমান 1A, কারেক্ট? দেখো এই যে পটাশিয়াম, এই যে সোডিয়াম আছে, সোডিয়ামের নিচে পটাশিয়াম থাকে, তাহলে এটা 4 নম্বর পর্যায় হলো, তাই না? এই যে 4খানা কক্ষপথ, 4 নম্বর পর্যায়। আর যেহেতু 1 নম্বরে আছে তাহলে গ্রুপ 1 বা গ্রুপ 1A। একই রকমভাবে ক্যালসিয়ামের পর্যায় কত? পর্যায় হচ্ছে আবারও 1 2 3 4, টোটাল 4টে কক্ষপথ,
তাহলে পর্যায় 4। টোটাল 4টে কক্ষপথ বা সবথেকে বাইরের কক্ষপথটা কত নম্বর? 4 নম্বর, তাই 4 হচ্ছে পর্যায় সংখ্যা। দেখো এখানে পটাশিয়ামের ঠিক পাশে এখানে ক্যালসিয়াম থাকে, তোমরা পর্যায় সারণীর ছবির সঙ্গে মিলিয়ে নাও, দেখো পটাশিয়ামের পাশে ক্যালসিয়াম আছে, সুতরাং 4 নম্বর পর্যায় কনফার্ম। এইবার শ্রেণী কী লিখবো? আবারও শ্রেণীটা দুরকম, একটা আধুনিক একটা মেন্ডেলিফ। আধুনিকে কী লিখবো? যদি ইলেকট্রন সংখ্যা 2 হয় তাহলে 2, আর মেন্ডেলিফের অনুসারে 2a। ঠিক আছে, বাঁদিকেরটা হচ্ছে এ সাবগ্রুপ থাকবে আর ডান দিকেরগুলোতে বি সাবগ্রুপ থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পর্যায় সারণীতে স্থান নির্ণয় করব। আরও কটা এক্সাম্পল দেখো, আমি এবার নিচে লিখি এখানে। তাহলে এটা আমাদের 2 নম্বর এক্সাম্পল হয়ে গেল, এটা 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর এক্সাম্পল আমি এখানে লিখছি নিচে। ধরো আমি লিখলাম কত? ফসফরাস হচ্ছে 15। ঠিক আছে, ফসফরাস পি, পরমাণু ক্রমাঙ্ক 15। তাহলে KLM প্রথম কক্ষে কটা? 2টো, পরের কক্ষে 8টা, 10টা, তারপরের কক্ষে 5টা, 8 আর 2 10 আর 5 15। দেখো এখানে 5খানা তো থাকতে পারবেই, কারণ ম্যাক্সিমাম সবথেকে বাইরের কক্ষপথে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 8টা। তা 8-এর কমই আছে, সুতরাং অসুবিধা নেই। 8-এর বেশি হয়ে গেলে তখন সমস্যা ছিল, যেটা এখানে হয়েছিল, 9 হয়ে গেছিলো, তাই জন্য আমি এখানে 8 লিখে একটাকে বাইরে দিতে হয়েছিল। কিন্তু এখানে 5খানা আছে, সুতরাং এটাই হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস। এইবার কটা কক্ষপথ হয়ে গেল? 1, 2, 3টে কক্ষপথ, তাহলে পর্যায় সংখ্যা কত? 3। ঠিক আছে, তাহলে দেখো পর্যায় কত? তৃতীয় পর্যায়। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে আমি পর্যায় 4 লিখছি, এখানে 3 লিখছি, এখানে কিন্তু তুমি ব্র্যাকেটে এরকমও লিখতে পারো, চতুর্থ, মানে এরকম বাংলাতে এরকম বানান করে, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, এগুলোও চলবে, আবার এরকম লিখলেও চলবে। আর শ্রেণী সংখ্যা কত বললাম? শ্রেণী সংখ্যা আবারও 2টো, একটা হচ্ছে মেন্ডেলিফ, একটা আধুনিক। যদি 2-এর বেশি হয় তাহলে কি বললাম? 2-এর যদি বেশি হয় তাহলে আধুনিক অনুসারে যতগুলো ইলেকট্রন আছে, মানে 5খানা, তার সঙ্গে 10 যোগ করে দেবো, তাহলে আধুনিক অনুসারে শ্রেণী হয়ে যাবে 15। আর মেন্ডেলিফ অনুসারে যত থাকবে 2-এর বেশি, এখানে 5, তাহলে 5টাকে লিখবো রোমানে এবং তার পাশে লিখে দেবো বি। এবার দেখো তুমি এখানে খোঁজো 15 কোথায় আছে, যে 15, তাহলে এইখানে থাকবে ফসফরাস। আর পর্যায় কত? 3 নম্বর পর্যায়ে 3টে ইলেকট্রন আছে, তাই 3টে কক্ষপথ আছে, তাহলে এই যে 3 নম্বর পর্যায়ে এই 15 নম্বর, তাহলে এইখানে হয়ে যাবে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কত? 15। দেখো এটাও মিলে গেল, যদি এটা 17 হয় তাহলে তার আগে 16, তার আগে 15। ঠিক আছে, সব দিক থেকে ব্যাপারটা মিলে যাচ্ছে। ঠিক এরপরে কে থাকে? সালফার থাকে। সালফার হচ্ছে কত? 16। সালফার যদি 16 হয় তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে? প্রথম কক্ষে 2টো, তারপরের কক্ষে 8টা, 8 আর 2 10, তারপরে হয়ে যাবে 6টা, 16টা। তাহলে এক্ষেত্রেও পর্যায় সংখ্যা কত হবে? 3, কারণ কটা কক্ষপথ আছে? 1, 2, 3টে কক্ষপথ, টোটাল যতগুলো কক্ষপথ সেটা হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে আমি এটাকে এদিকে লিখি। সালফারের ক্ষেত্রে পর্যায় সংখ্যা কত হয়ে গেল? 3, বা তৃতীয় পর্যায়। আর শ্রেণী সংখ্যা কত হয়ে গেল? শ্রেণী সংখ্যা আবারও 2 রকম হয়, একবার আধুনিক আর একবার মেন্ডেলিফ। তাহলে লাস্টের কক্ষে ইলেকট্রন কটা? 6টা। আধুনিক অনুসারে পর্যায় শ্রেণী কত হবে? 10 যোগ করে দিতে হবে, মানে 16। আর এই অনুসারে মেন্ডেলিফ অনুসারে 6b। নর্মালিও যদি ফসফরাস 15 হয় তাহলে তার পাশের জন্যই 16 হবে সালফার, এবং তার শ্রেণী সংখ্যা দেখো 16, মিলে গেল। ঠিক আছে, পর্যায় সংখ্যা দেখো 3, মিলে গেল, কারেক্ট। তাহলে আমাদের কি করতে হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে মৌলটার ইলেকট্রন বিন্যাস লিখতে হচ্ছে। ইলেকট্রন বিন্যাস থেকে আমাকে দেখতে হচ্ছে যে টোটাল কতগুলো কক্ষপথ আছে, টোটাল যতগুলো কক্ষপথ সেই সংখ্যাটা হচ্ছে পর্যায় সংখ্যা। আর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা দেখে আমাকে ঠিক করতে হচ্ছে যে তার শ্রেণী সংখ্যাটা কত। ইলেকট্রন সংখ্যা যদি 1 বা 2 হয় তাহলে শ্রেণী সংখ্যা সেটাই, আর যদি 2-এর থেকে বেশি হয়, মানে 3 থেকে 8 পর্যন্ত যদি থাকে, তাহলে যতগুলো ইলেকট্রন থাকবে তার সঙ্গে 10 যোগ করে দেবো, তাহলে পেয়ে যাব আধুনিকটা, আধুনিক পর্যায় সারণী অনুসারে তার অবস্থান, তার গ্রুপ সংখ্যা। আর যদি মেন্ডেলিফের পর্যায় সারণী অনুসারে গ্রুপ সংখ্যা লিখতে চাই
তাহলে যতগুলো ইলেকট্রন থাকবে সেইটার পাশে বি লিখে দেবো। 5টা থাকলে 5b, 7টা থাকলে 7b, 2টো থাকলে 2a, ঠিক আছে, 1 বা 2 থাকলে a, আর 3 বা তার বেশি থাকলে b। ঠিক আছে, আশা করা যায় পুরো কনসেপ্টটা বোঝানো গেল। এইবারে আমি আরও 3-4টা এক্সাম্পল দিচ্ছি, দেখো আগে মুছে নিই এটা। আরও কয়েকটা এক্সাম্পল দেখো, নিয়ন, ফ্লুরিন, তারপর ধরো লিথিয়াম, নাইট্রোজেন, হাইড্রোজেন, ঠিক আছে, ব্রোমিন, গ্যালিয়াম। নিয়ন হচ্ছে 10, ফ্লুরিন 9, লিথিয়াম 3। পরীক্ষায় এইগুলো পারমাণবিক সংখ্যাগুলো দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকতে পারে, চেষ্টা করবে মনে রাখার, অন্ততপক্ষে 1 থেকে 20 পর্যন্ত যারা যারা আছে তাদের। নাইট্রোজেন 7, হাইড্রোজেন 1, ব্রোমিন 35, গ্যালিয়াম 31। এই দুটো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, তবু একটু করিয়ে রাখছি, যদি তোমরা এগুলো বুঝতে পারো তাহলে বেশ ভালো লাগবে। দেখো তাহলে প্রথম কক্ষপথ হচ্ছে কে, পরবর্তী এল, তারপরে এম, আর ফাইনালি এন পর্যন্ত আমি ভাগ করছি, ঠিক আছে। দেখো এবার আমরা মুখে মুখে এগুলো করে ফেলবো, খুব সোজা। নিয়নের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, প্রথম কক্ষপথে কটা, টোটাল 10টা, তাহলে 2টো, আর তারপরে কটা, 8টা থাকবে। তো লাস্টের কক্ষপথে তো 8টা থাকতেই পারে, ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, তো 8টা দিয়েছি, তাহলে 2 আর 8 10খানা হয়ে গেল, তাহলে কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট যদি হয়ে যায় তাহলে আমরা কি বলবো, যে নিয়নের টোটাল কক্ষপথ সংখ্যা কটা, 2টো, কে আর এল। এইগুলো তো কক্ষপথ হিসেবে গুনবো না, কারণ এখানে তো কোনো ইলেকট্রন নেই। তাহলে সব থেকে বাইরের কক্ষপথ কোনটা, এল, অর্থাৎ 2 নম্বর কক্ষপথ। তাহলে পর্যায় সংখ্যা কত হবে, 2। আর শ্রেণী সংখ্যা আমি বলেছিলাম স্পেশালি, যদি সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 8 হয় তাহলে তার শ্রেণী হবে কত, 0, নিষ্ক্রিয় গ্যাসের যে শ্রেণীটা, অর্থাৎ 18 নম্বর শ্রেণী, ঠিক আছে না। দেখো কি বলছি, তাহলে এক হচ্ছে এর পর্যায় হচ্ছে কত, 2। কেন, কারণ 2খানা কক্ষপথ, তাই দ্বিতীয় পর্যায়, ঠিক আছে। এরপর হচ্ছে শ্রেণী। আচ্ছা আমি এইটাকে না উপরে লিখি, এখানে 2 লিখলাম, এখানে লিখছি পর্যায়, আর আমি এখানে লিখছি শ্রেণী। শ্রেণী কত, সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রন 2 এর বেশি, এখানে 2 এর বেশি, সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রন 2 এর বেশি, তাহলে কি করতে হবে, 10 যোগ করে দিতে হবে আধুনিকটা পেতে গেলে। তাহলে আধুনিক অনুসারে 10 + 8 মানে 18। আর মেন্ডেলিফ অনুসারে কত, মেন্ডেলিফ অনুসারে আমি এই একটা জায়গাতেই খালি বলেছিলাম যে এখানে একটা ব্যতিক্রম আছে, যতগুলো লাস্টের কক্ষে ইলেকট্রন থাকে 2 এর বেশি হলে সেইটাকে রোমানে লিখে আমরা কী করি, পাশে একটা বি লিখে দিই। যেমন ধরো পরেরটায় যদি 9টা এখানে ইলেকট্রন থাকে তাহলে প্রথম কক্ষে 2টো, আর পরের কক্ষে কটা, 7টা, 2 আর 7 9 হয়ে গেল। তাহলে এর ক্ষেত্রেও পর্যায় কত হবে, 2, কারণ বাইরের কক্ষপথটা কত নম্বর, 2 নম্বর, বা টোটাল কক্ষপথ সংখ্যা কত, 2টো, তাহলে মোট যতগুলো কক্ষপথ সেই সংখ্যাটাই হচ্ছে পর্যায় সংখ্যা। শ্রেণী সংখ্যা কি বলেছিলাম, যদি 2 এর বেশি হয়, আবারও বলছি 2 এর বেশি হলে তার সঙ্গে 10 যোগ করে দেবো। তাহলে 2 এর বেশি ইলেকট্রন এখানে আছে, 7টা আছে, তার সঙ্গে 10 যোগ করে দিই, তাহলে শ্রেণী পেয়ে যাবো কত, 17। আর মেন্ডেলিফের নিয়ম অনুসারে যতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যাটাকে রোমানে লিখে তার পাশে বি দিয়ে দেবো। এই যে নিয়মটা মেন্ডেলিফের জন্য, এই নিয়মটা একমাত্র ব্যতিক্রম ঘটে কোথায়, যদি লাস্টে 8টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা 8b লিখবো না, আমরা লিখবো 0 শ্রেণী, 0 ব্র্যাকেটে 0 লিখে দেবো, ওটা হচ্ছে মেন্ডেলিফ, ঠিক আছে। আর এই শুরুটা হচ্ছে আধুনিক নিয়ম অনুসারে। তাহলে পরেরটা দেখো, লিথিয়ামের কটা, প্রথম কক্ষে 2টো ইলেকট্রন, পরের কক্ষে কটা, 1টা, টোটাল 3টে, 2 1। তাহলে আবারও কটা হচ্ছে তোমার কক্ষপথের সঙ্গে টোটাল কটা, 2টো কক্ষপথ, সুতরাং পর্যায় 2, শ্রেণী 1, যেহেতু একটা ইলেকট্রন 1 বা 1a, বোঝানো গেল। নাইট্রোজেন 7টা ইলেকট্রন, 2 5, 7টা হয়ে গেল। পর্যায় তাহলে 2টো, কেন, টোটাল পর্যায় 2, কারণ 2খানা কক্ষপথ। আবারও শ্রেণী
2 এর বেশি ইলেকট্রন 5টা আছে, তাহলে তার সঙ্গে 10 যোগ করে দিলাম, অথবা 5b। ঠিক আছে, হাইড্রোজেন একটাই ইলেকট্রন, তাহলে প্রথম জায়গাতেই একটা থাকবে, তাহলে এর সব থেকে বাইরের কক্ষ 1 নম্বর আর টোটাল কক্ষপথের সংখ্যাই একটা, তাহলে এর পর্যায় কত হবে 1, এটাই বাইরের কক্ষ, তাহলে এখানে ইলেকট্রন কটা একটা, তাহলে শ্রেণী সংখ্যা কত হবে 1 অথবা 1a। ঠিক আছে, 35, এবার একটু বেশি হয়ে গেছে দেখো, তাহলে 2 আর 8 10টা। থার্ড কক্ষে ম্যাক্সিমাম ইলেকট্রন কটা 18টা, তাহলে 2 আর 8 10, 10 আর 18 কত 28, কটা পড়ে থাকলো 28 আর 7 35, তাহলে সব থেকে বাইরের কক্ষে কটা ইলেকট্রন 7টা ইলেকট্রন, আর সব থেকে বাইরের কক্ষপথটা কত নম্বর কক্ষপথ 4 নম্বর কক্ষপথ, 1 2 3 4, 4 নম্বর যেহেতু কক্ষপথ বা টোটাল কক্ষপথের সংখ্যা যেহেতু 4টে, কে এল এম এন 4টে, সুতরাং পর্যায় সংখ্যা কত 4। আর শ্রেণী সংখ্যা সব থেকে বাইরের কক্ষে যেহেতু ইলেকট্রন 7টা, তাহলে শ্রেণী সংখ্যা হবে এর সঙ্গে 10 যোগ করে দেবো, 17 হয়ে গেল আধুনিক পর্যায় সারণীতে। আর মেন্ডেলিফে কী হবে 7টা রোমানে লিখে তার পাশে বি, বোঝানো গেল আশা করা যায়। পরেরটা থাকবে 31, 2 আর 8 10, 10 আর 8 10 আর 18 28, আর 31, 28 আর 3 31, তাহলে এইখানে এসে কমপ্লিট হলো। এর ক্ষেত্রেও তাহলে যেহেতু 4খানা কক্ষপথ বা সর্ববহিস্থ কক্ষ হচ্ছে চতুর্থতম, 4 নম্বর কক্ষপথটা হচ্ছে সর্ববহিস্থ, তাই পর্যায় সংখ্যা 4। আর এখানে যদি ইলেকট্রন 3টে আছে, তাহলে 2 এর বেশি থাকলে কী করতে হয় 10 প্লাস করে দিতে হয়, তাহলে 13 হয়ে গেল গ্রুপ নাম্বার আধুনিক পর্যায় সারণী অনুসারে, আর মেন্ডেলিফের সারণী অনুসারে 3b। তা এই হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করার যাবতীয় আলোচনা, আশা করা যায় বোঝাতে পেরেছি। এখন এখান থেকে তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে, বাড়িতে তোমরা চেষ্টা করো সবাই কী করার, এর একটা ছক বানাবে, সেই ছকে 4খানা কক্ষপথ ম্যাক্সিমাম থাকবে, একদম হুবহু এই ছকটাই বানাবে। বানিয়ে এইবার 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোর নাম পরপর লিখে দেবে, 1 থেকে 20 পর্যন্ত যারা যারা আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম করতে করতে সবার লিখে দিলে প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস লিখবে, প্রত্যেকের পর্যায় সংখ্যা এবং শ্রেণী সংখ্যাটা দুটো নিয়মে, আধুনিক এবং মেন্ডেলিফ। তাহলে কী হবে, এই যে আলোচনাটা এটা একদম কমপ্লিট হয়ে গেল, এখান থেকে আর কোনো টেনশন নেই। এরপর আমরা আসছি যে এই পার্ট থেকে মাধ্যমিকে কীরকম কোয়েশ্চেন আসে বা এসেছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এরপর দেখো এই কোয়েশ্চেনটা মাধ্যমিকে এসেছিলো কয়েক বছর আগে, কতগুলো মৌলের পরমাণু ক্রমাঙ্ক ব্র্যাকেটে দিয়ে দিয়েছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে কোন ধাতুগুলি দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করে। দেখো পর্যায় সারণী পড়ানোর সময় আমি সম্ভবত বলেছিলাম তোমাদেরকে যে পর্যায় সারণীর একদম বাদিকে যে গ্রুপ 1 এবং 2 আছে, এই যে এখানে দ্বিতীয় শ্রেণী মানে গ্রুপ 2, গ্রুপ 1 এবং 2তে যে মৌলগুলো আছে তারা সবাই ধাতু। সুতরাং কোন ধাতুগুলি দ্বিতীয় শ্রেণীতে আছে এই কোশ্চেনের মধ্যে এরা যে ধাতু হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় শ্রেণী বা প্রথম শ্রেণীতে থাকলেই তারা হচ্ছে ধাতু, এক্সেপ্ট হাইড্রোজেনটা যদিও প্রথম শ্রেণী থাকে, ধাতু নয়। আর কোন অধাতুগুলি তৃতীয় পর্যায়ে অবস্থান করে। এবার অধাতুগুলো কোথায় থাকে, অধাতুগুলো থাকে ওই পর্যায় সারণীর একদম ডান দিকে, মানে সন্ধিগত মৌলের 12 নম্বর গ্রুপ শেষ হয়ে গেল, ঠিক তারপরে 13 নম্বর থেকে 13 থেকে 18 এই গ্রুপের মধ্যে সবাই যারা থাকে তাদের মধ্যে ধাতু, অধাতু, ধাতুকল্প সবাই থাকতে পারে। সুতরাং অধাতু হলেই তুমি এটা আইডিয়া করে নেবে যে পর্যায় সারণীর ছবিটা যদি মাথার মধ্যে থাকে তাহলে পর্যায় সারণীর ওই ডান দিকটাতে, ওই দিকে সবাই অধাতুরা থাকে। এইবার তাহলে আবারও এখানে কি বলছে, আলটিমেটলি তো শ্রেণী আর পর্যায় জানতে চেয়েছে। এই কোয়েশ্চেনগুলোতে মাধ্যমিক যদি আসে 1 নম্বর করে থাকে, মানে তোমাকে এখানে ওইভাবে বের করে দেখাতে হয় না যে কীভাবে, যেভাবে আমি করলাম এর আগে, যে ইলেকট্রন বিন্যাস লিখলাম, তারপরে শ্রেণী এত বের করলাম, পর্যায় এত বের করলাম, বের করার নিয়ম কানুন বললাম, তো অত কিছু করতে হয় না যদি 1 নম্বর থাকে। যদি পার কোয়েশ্চেনে 2 নম্বর করে থাকে তখন ওইটা করে দেখাতে হবে, ঠিক আছে। তা আমরা এখানে কি করে বুঝবো যে কে কোথায় আছে, তাহলে দুটো মেথড, একটা হচ্ছে যেভাবে আমি শেখালাম, ইলেকট্রন বিন্যাস লেখো তারপরে পর্যায় সংখ্যা শ্রেণী সংখ্যা করে নাও। আর যদি তুমি এমনি মনে রাখতে পারো, যেভাবে আমি পর্যায় সারণীতে গ্রুপ ওয়াইজ মনে রাখার যে ফর্মুলাগুলো বলেছিলাম, নেমোনিক্সগুলো বলেছিলাম, সেইগুলো থেকে তুমি যদি মনে রাখতে পারো যে দেখো এখানে এই যে ম্যাগনেসিয়াম আছে আর ক্যালসিয়াম আছে
আমি গ্রুপ 2 দ্বিতীয় শ্রেণীর কি নেমোনিক্স বলেছিলাম যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো বলেছিলাম নিশ্চয়ই। তাহলে গ্রুপ 2তে বেরিলিয়াম থাকে, মোগলাই মানে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা থাকে। এখানে যারা যারা আছে তাদের মধ্যে দেখো ক্যালসিয়াম আছে আর এই যে শুরুতে ম্যাগনেসিয়াম আছে। তাহলে আমাদের এই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন নাম্বার এ এর আনসার হয়ে গেল। দ্বিতীয় শ্রেণীতে এরা থাকে, আর কিছু করতেই হবে না, ইলেকট্রন বিন্যাস করে বেরি করতে হবে না। আর যদি এইগুলো মনে না থাকে তাহলে ইলেকট্রন বিন্যাস লিখে পর্যায় শ্রেণী যেভাবে শেখালাম এর আগে সেরকম করে করতে হবে। এবার 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 কোয়েশ্চেন নাম্বার বিতে দেখো তৃতীয় পর্যায়ে কারা আছে। প্রথম পর্যায়ে কটা মৌল থাকে? প্রথম পর্যায়ে 2টো মৌল থাকে, অতি হ্রস্ব পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে 8টা মৌল থাকে, ঠিক আছে, প্রথম হ্রস্ব পর্যায়ে বলে ওকে। তাহলে দেখো প্রথম পর্যায়ে যদি 2টো মৌল থাকে আর দ্বিতীয়টায় যদি 8টা থাকে তাহলে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে মিলিয়ে প্রথম 10টা মৌল হয়ে গেল। তাহলে তৃতীয় পর্যায়ে যারা থাকবে তারা কারা? 11 নম্বর এলিমেন্ট থেকে তারা থাকবে। এবার 11 নম্বর এখানে আছে সোডিয়াম, 11 বা তার বেশি যারা তারা তৃতীয় পর্যায়ে থাকবে এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে। তাহলে 11, 17 আর 16 এই 3টে হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। এবার বলছে যে কোন অধাতুগুলি তৃতীয় পর্যায়ে থাকে, কোন অধাতুগুলি, অধাতু। এবার যে 3টেকে আমি আন্ডারলাইন করলাম তাদের মধ্যে সোডিয়াম কিন্তু অধাতু নয়, সোডিয়াম ধাতু। অধাতু কারা? ক্লোরিন আর সালফার। তাহলে আমাদের এই কোয়েশ্চেন বি এর আনসার কি হয়ে যাবে? ক্লোরিন আর সালফার। ঠিক আছে, এটা হচ্ছে মানে কি বলবো ট্রিক ব্যবহার করে। আর যদি আমি নর্মাল মেথডে যাই তাহলে আমাকে তো ওই সব ইলেকট্রন বিন্যাস করতে হবে, সেটাও যদি করি আমি তাহলে দেখো তাহলে সোডিয়াম, ক্লোরিন, সালফারটা আগে লিখি, ক্লোরিন, এটা 17, এটা 16, এটা 11। ইলেকট্রন বিন্যাস যদি আমি করতে চাই কে এল এম, ঠিক আছে, তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস কী হচ্ছে 2 আর 8 10 আর 1 11, 2 আর 8 10 আর 6 16, 2 8 7। তাহলে প্রত্যেকটারই দেখো লাস্ট ইলেকট্রন কোথায় আছে? 3 নম্বর কক্ষপথে, বা টোটাল কক্ষপথ সংখ্যা করা 3টে, 1 2 3। সুতরাং পর্যায় সংখ্যা কত হবে? 3। তাহলে এরা প্রত্যেকেই তৃতীয় পর্যায়ে আছে, কিন্তু এদের মধ্যে অধাতু কারা সেটা বলতে হবে। এইবার যেহেতু এর লাস্ট কক্ষে কত ইলেকট্রন? 1টা, তাহলে এর শ্রেণী সংখ্যা কত হবে? এর শ্রেণী সংখ্যা হবে 1। আর 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতু, সবাই ধাতু, তাহলে এ তো অধাতু নয়। এদেরকে শ্রেণী সংখ্যা কত হবে? 6 আছে, 2 এর বেশি ইলেকট্রন, তার মানে যতগুলো থাকবে সেটা প্লাস 10, তার মানে 16 বা 6b। এর শ্রেণী সংখ্যা 17 বা 7b। সুতরাং এই দুটো হচ্ছে আমাদের অধাতু। আশা করা যায় কোশ্চেনটার আনসার বোঝাতে পারলাম। পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা একটু খুব ভালো করে লক্ষ্য করো। এটাও মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো কিছু বছর আগে। 2টো মৌল এ আর বি দিয়েছে, এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে 2 7 এবং 2 8 2। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কীরকম আছে? এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8। 2 8 মানে হচ্ছে প্রথমটা কে কক্ষপথ আর পরেরটা এল কক্ষপথ নিশ্চয়ই। আর বি এর জন্য কি দেওয়া আছে? 2 8 2। তাহলে 2 8 2 যদি হয় তাহলে এম কক্ষপথের 2খানা ইলেকট্রন আছে। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এবার বলছে যে নিচের ছকটা পূরণ করো। কি ছক? মৌল এ আর বি দিয়েছে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে অবস্থান। পর্যায় সংখ্যা কত হবে? পর্যায় সংখ্যা মানে কি? মোট যতগুলো কক্ষপথ। তাহলে মোট কতগুলো কক্ষপথ আছে? এর ক্ষেত্রে 2টো, কে আর এল, তাহলে পর্যায় সংখ্যা 2। এর ক্ষেত্রে মোট কক্ষপথ 3টে, বা সবথেকে বাইরের কক্ষপথটা কত নম্বর? 3 নম্বর, তাই পর্যায় কত? 3 বা তৃতীয় পর্যায়। আমি এখানে এরকম না লিখে বানান করে দ্বিতীয় এটাও লিখতে পারি, আবার 3 না লিখে তৃতীয় পর্যায় এটাও লিখতে পারি। শ্রেণী, মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণী। দেখো সবথেকে বাইরের কক্ষে ইলেকট্রন কটা? এ এর ক্ষেত্রে 8টা, মানে 2 এর বেশি। 2 এর বেশি হলে কি হয়? সেই সংখ্যাটার পরে বি দিতে হয়, এক্সেপ্ট যদি 8খানা থাকে। 8খানা থাকলে আর আমরা 8b লিখবো না, কি লিখবো? 0 শ্রেণী।
কারণ লাস্টের কক্ষে মানে সব থেকে বাইরের কক্ষে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রনই থাকতে পারে, এবং যদি 8টাই থাকে তাহলে তারা কি হয়, নিষ্ক্রিয় মৌল হয়। তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে শ্রেণী কত হবে, 0। ঠিক আছে, 8B কিন্তু হবে না। আর বি এর ক্ষেত্রে সব থেকে বাইরের কক্ষে ইলেকট্রন কটা, 2টো। যদি 1 বা 2 হয় ইলেকট্রন তাহলে তো সেটাই হবে শ্রেণী সংখ্যা। আর মেন্ডেলিফের ক্ষেত্রে সেটা হবে 2 না লিখে আমরা রোমান 2A লিখব, রাইট। যোজ্যতা, যোজ্যতা কী করে নির্ণয় করা হয় এটা আমি একটু পরে শেখাবো তোমাদেরকে। এটা জেনে রাখো যে যারা যারা 2A শ্রেণীতে থাকে মানে দ্বিতীয় শ্রেণীতে থাকে তাদের যোজ্যতা 2 হয়, এর বাইরে কিছু নেই, সুতরাং 2 চোখ বন্ধ করে। আর যারা 0 শ্রেণীতে থাকে তাদের যোজ্যতা 0 হয়। এই দুটো আমাদের এমনি মনে রাখতে হয়, মানে এর পেছনে আর কোনো কারণ তো অবশ্যই আছে, কিন্তু মানে সেটা খুব মানে কি বলবো, খুব বেশি বেশি করে মুখস্থ করে রাখার মতন কোনো ব্যাপার নেই। 0 শ্রেণী কেন, কারণ এরা অন্য কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না। বিক্রিয়া করা মানে অন্য কারোর সঙ্গে যুক্ত হওয়া, তো কারোর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাটাই হচ্ছে যোজ্যতা। তাহলে যেহেতু কারোর সঙ্গে যুক্ত হতে চায় না, যুক্ত হয় না, তাই যোজ্যতা 0, তাহলে যোজ্যতা 0। আর যারা 2 নম্বর শ্রেণীতে থাকে তাদের যোজ্যতা 2, তারা সবসময় অন্য, যদি হাইড্রোজেনের সাপেক্ষে বলি তাহলে 2টো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। আমি একটু পরে আসছি যোজ্যতা আমরা কী করে বের করবো সেটা ডিটেলে বলছি আমি। আচ্ছা, ধাতু অধাতু, নিষ্ক্রিয় গ্যাস যখন তখন নিশ্চয়ই অধাতুই হবে, সবাই এরা গ্যাসীয়। আর দ্বিতীয় শ্রেণীতে 2 নম্বর শ্রেণীতে আছে যারা, তারা তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু, আমরা জানি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সুতরাং এরা ধাতু। গেল। আরেকটা কোয়েশ্চেন দেখো এই কোয়েশ্চেনটা কী বলছে, ABC 3টে মৌল আছে, তাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে Z-1, Z এবং Z+1, মানে কোনো সংখ্যা দেয়নি, 10, 12 এরকম দেয়নি, সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে সেটাকে লিখি কী দিয়েছে, A মৌল, B মৌল আর C মৌল, 3 জনের পরমাণু ক্রমাঙ্ক দিয়েছে বা পারমাণবিক সংখ্যা দিয়েছে। এটার হচ্ছে Z-1, এটার Z, আর এটার হচ্ছে Z+1। এইবার বলছে বি মৌলটি দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস, ভালো করে লক্ষ্য করো, দ্বিতীয় পর্যায়। তাহলে পর্যায় সংখ্যা আমরা কি করে নির্ণয় করতাম, যতগুলো কক্ষপথ আছে সেইটা থেকে। তাহলে এর 2খানা কক্ষপথ আছে, এই যে বি মৌল 2খানা কক্ষপথ আছে এবং দ্বিতীয় পর্যায়ে আছে। নিষ্ক্রিয় গ্যাসটা কোথায় থাকে, গ্রুপ 18-এ, একদম ডান দিকে পর্যায় সারণীর। তাহলে আমরা বলতে পারি যে এই মৌলটা ওরা বলেই দিল যে এর অবস্থান হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আর 18 নম্বর শ্রেণীতে। ঠিক আছে, এবার ওরা বলছে যে পর্যায় সারণীতে A আর C এর অবস্থান নির্ণয় করো। তাহলে দেখো পর্যায় সারণীতে আমরা কি জানি, একটা পর্যায় বরাবর, আমি একটা এক্সাম্পল দিই তোমাদের। ধরো লিথিয়াম সেকেন্ড পর্যায়ে, বেরিলিয়াম, তারপরে সন্ধিগত মৌলটাকে বাদ দিয়ে দাও, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। যত ডান দিকে যাব পরমাণু ক্রমাঙ্ক 1 করে বাড়বে, তো 1 একক করে বৃদ্ধি পায়, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এগুলো আমি আগে শিখিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে দেখো এবার একদম ডান দিকে এইটা হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী। তা নিষ্ক্রিয় গ্যাসের যদি পরমাণু ক্রমাঙ্ক Z হয় তাহলে Z-1, অর্থাৎ ওর থেকে 1 বিয়োগ করলাম, তাহলে সে কোথায় থাকবে, 1 বিয়োগ করলে কোথায় চলে আসবে, এখানে চলে আসবে না, পরেরটায়, মানে 17 নম্বর গ্রুপে চলে আসবে, হ্যালোজেন মৌল হয়ে যাবে ডেফিনেটলি। তাহলে আমরা এখান থেকে আইডিয়া করতেই পারছি যে যার Z-1 সে কোথায় থাকবে, পর্যায়টা সেমই থাকবে, খালি 1 ঘর আমি বাঁ দিকে এগিয়ে আসলাম বা বাঁ দিকে পিছিয়ে আসলাম, যাই বলো। তাহলে এটাও থাকবে দ্বিতীয় পর্যায়ে এবং 17 নম্বর শ্রেণীতে। আশা করা যায় বোঝানো গেল। এইবার যার হচ্ছে Z+1 সে কোথায় থাকবে, 10, এবার 11 তো আর ওইদিকে থাকবে না, 11 থেকে শুরু হয় আমাদের তৃতীয় পর্যায়। তাহলে Z+1 যদি হয় তাহলে সে এখানে থাকবে, তাই না, এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এসব পরপর থাকে আমরা জানি, অ্যালুমিনিয়াম, সিলিকন এরকম। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, যেই নিষ্ক্রিয় গ্যাসের পরবর্তী কোনো মৌল হয়ে গেল, নিষ্ক্রিয় গ্যাস Z, এটা Z+1, তার মানে পরবর্তী মৌল,
নিষ্ক্রিয় গ্যাসের পরের মৌল হলেই সেটা ওই পর্যায়ে আর থাকবে না, নেক্সট পর্যায়ে চলে যাবে। তাহলে নিষ্ক্রিয় গ্যাস যদি দ্বিতীয় পর্যায়ে হয়, জেড যদি দ্বিতীয় পর্যায়ে হয়, তাহলে Z+1 অবশ্যই তৃতীয় পর্যায়ে, থার্ড পিরিয়ড। তাহলে এর হচ্ছে কোথায় থাকবে, তৃতীয় পর্যায়ে। এবং আরও একটা জিনিস, যেহেতু এ একদম বাদিক থেকে শুরু হলো, তাহলে এটা কত নম্বর গ্রুপ, 1 নম্বর গ্রুপ তো, তাই না? তাহলে Z+1 কোথায় থাকবে, তৃতীয় পর্যায়ে এবং 1 নম্বর গ্রুপে থাকবে। 1 নম্বর গ্রুপ বা 1 নম্বর শ্রেণী মানে হচ্ছে ক্ষার ধাতু। ঠিক আছে, তাহলে আমাদের এই কোয়েশ্চেনের আনসার সলভ হয়ে গেল। এইবার আমি এখান থেকে আরেকটু এক্সটেন্ড করছি। দেখো, যদি এরকমও থাকতো একটা মৌল ডি, যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক Z+2, তার অবস্থান কোথায় হতো? তাহলে এটা যদি জেড হয় 10, কথার কথা, তাহলে Z+1 কোথায় থাকছে, পরবর্তী পর্যায়ে থাকছে। তাহলে Z+2 ঠিক তার পাশে, থাকি না? তাহলে Z+2টা অ্যাকচুয়ালি তৃতীয় পর্যায়েতেই থাকবে এবং দ্বিতীয় শ্রেণীতে থাকবে। তাহলে এর জন্য আমরা লিখতে পারি কি, এর জন্য আমরা লিখব তৃতীয় পর্যায়ে আর শ্রেণী হচ্ছে 2 বা দ্বিতীয় শ্রেণী, যাই বলো না কেন। বোঝা গেল? এই ধরনের কিছু কোয়েশ্চেন পরীক্ষাতে আসে যেখানে এরকম বেশ কিছু মৌল দেওয়া থাকে, যার মধ্যে একটা নিষ্ক্রিয় গ্যাস থাকে। সবসময় এটা মাথায় রাখবে যে নিষ্ক্রিয় গ্যাসের পরবর্তী কোনো মৌল যদি হয়, তাহলে সেটা পরের পর্যায়ে চলে যাবে, ওই পর্যায়ে আর থাকবে না। এখানে যদি এরা বলতো যে নিষ্ক্রিয় গ্যাসটা মানে বি মৌলটা তৃতীয় পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস যদি হতো, তাহলে সি অর্থাৎ যেটা পরবর্তী মৌল Z+1, সে চলে যেত কোথায়, চতুর্থ পর্যায়ে এবং প্রথম শ্রেণীতে। ঠিক আছে, এরকম আরও একটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, সেটা দেখো সেম টাইপের প্রবলেম। আবারও ABC 3টে মৌল, A, B, C। আচ্ছা, A হচ্ছে Z-1, B হচ্ছে Z, আর C হচ্ছে Z-2। আগেরটা Z+1 ছিল। এবার বলছে বি মৌলটা হচ্ছে একটা ক্ষার ধাতু। ক্ষার ধাতু মানে সে কোথায় থাকে, গ্রুপ 1 অথবা গ্রুপ 1A, তাই না? পর্যায় সারণীর একদম বাঁ দিকের যে গ্রুপটা সেটা। তাই যদি হয় তাহলে দেখো Z-1 মানে কি, ক্ষার ধাতুর থেকে A এবং C দুজনেরই পরমাণু ক্রমাঙ্ক কম। তাহলে কম মানে সে কোথায় থাকবে, আগের পর্যায়ে থাকবে। নিশ্চয়ই পর্যায় সারণীর ছবিটা একটু মনে করার চেষ্টা করো, যে ক্ষার ধাতু যেখানে থাকে, সাপোজ আমি ক্ষার ধাতু এখানে লিখছি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তা এটা যদি জেড হয়, এটা যদি 11 হয়, সোডিয়াম 11, তাহলে 10 কোথায় থাকে, এর বাদিকে নিশ্চয়ই থাকবে না, এখান থেকে তো শুরু পর্যায় সারণী। তাহলে এর উপরের পর্যায়ের একদম ডান প্রান্তে থাকবে নিয়ন, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস 18 নম্বর গ্রুপ, সেইখানে থাকবে 10। ঠিক আছে, তাহলে এটা জেড হলে পূর্ববর্তী পর্যায়ের শেষ মৌল হবে Z-1 এবং তার বাঁদিকে থাকবে Z-2, তাই না? তাই যদি হয় তাহলে এর বাঁদিকে থাকবে কে, Z-2 যার, অর্থাৎ এটা Z-2, এটা Z-1। তাহলে এটা যদি 11 হয় তাহলে এটা 10, তাহলে এটা 9। তাহলে এই যে Z-2 অর্থাৎ যেটা C, সে কত নম্বর গ্রুপে হয়ে গেল, 17 নম্বর গ্রুপ। মানে সেটা কী মৌল, হ্যালোজেন মৌল। কোয়েশ্চেনটা এরকম না হয়ে পাশাপাশি এটাও আসতে পারতো যে সিকে আমরা কী ধরনের মৌল হিসেবে চিনি, তাহলে সিকে আমরা হ্যালোজেন মৌল হিসেবে চিনি, এটা হবে আনসার। এবং আপাতত পর্যায় সারণীর স্থানটা কী হবে, Z-1 যেটা কি, সেটা কী হবে, সেটা হবে নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, অর্থাৎ পর্যায় কত হবে, বি মৌলটি খালি ক্ষার ধাতু বলেছে। দেখো বি মৌলটা কোন পর্যায়ে সেটা বলেনি। বি মৌল যে পর্যায়ে হবে তার আগের পর্যায়ে এ বা সি থাকবে। তাহলে এখানে যেহেতু বি মৌলের পর্যায়টা বলেনি, তাই আমরা এ বা সি এর পর্যায়টাও বলতে পারবো না। যদি কোয়েশ্চেনে বলা থাকতো এটা 4 নম্বর, তাহলে বলতাম এ আর সি 3 নম্বর। যদি বলা থাকতো বি তৃতীয় পর্যায়ের ক্ষার ধাতু,
তাহলে আমরা বলতাম এ আর সি দ্বিতীয় পর্যায়ের 2 নম্বর পর্যায়ের নিষ্ক্রিয় গ্যাস এবং হ্যালোজেন। তাহলে এক্ষেত্রে পর্যায়টা আমরা বলতে পারছি না, যেহেতু কোশ্চেনে বলা নেই, তাই শ্রেণীটা বলতে পারবো। শ্রেণী কত? শ্রেণী হচ্ছে 18 এবং এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস অবশ্যই। আর Z-2 এর শ্রেণী কত? এর শ্রেণী হবে 17 আর এটা হ্যালোজেন মৌল। ঠিক আছে, তাহলে এইভাবে পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসবে, সরাসরি একটা মৌলের নাম বলে দিল এবং তার শ্রেণী আর পর্যায়ে বের করো, যেটা আমরা শুরুর দিকে করছিলাম আজকে। সেই রকম কিন্তু নাও হতে পারে, এই রকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হতে পারে, যেখানে তোমাকে একটু বুদ্ধিও খাটাতে হবে, প্লাস পুরো ব্যাপারটা জানবে, কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকতে হবে, তাহলে ব্যাপারটা অনেক সুবিধা হবে। তাহলে এই ছিল আজকে আমাদের পর্যায় সারণীতে স্থান সংক্রান্ত আলোচনা। একটা এক্সট্রা ইনফরমেশন আমি দিয়ে এই টপিকটা শেষ করব, সেটা হচ্ছে যে সন্ধিগত মৌলগুলোদের তো অবস্থান আমাদের বলতে হবে না, কারণ এর আগেই বললাম আউট অফ সিলেবাস। ল্যান্থানাইড বা অ্যাক্টিনাইডের অবস্থানও আসে না পরীক্ষায়, আউট অফ সিলেবাস, কিন্তু ভেরি ইজি, খুব সোজা। দেখো আমরা এটা বলেছিলাম, সেইটাই আমি এখানে এক্সট্রা ইনফরমেশন হিসেবে বলে রাখছি। ল্যান্থানাইড বা ল্যান্থানয়েড, আমরা বলেছিলাম যে ল্যান্থানাম হচ্ছে 57তম মৌল, 57 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এর পরবর্তী সিরিয়াম থেকে লুটেশিয়াম, এইখানে কতটা মৌল আছে? টোটাল 14টা। তাহলে এই 14টা প্লাস ল্যান্থানাম, এই টোটাল 15টা মৌলের পর্যায় সংখ্যা এবং শ্রেণী সংখ্যা ফিক্সড, মানে সেম। সেজন্যই মনে রাখা সহজ। এই 15টা মৌলের মধ্যে যে কোনো মৌলের তোমার হচ্ছে যে পর্যায় সংখ্যা বা শ্রেণী সংখ্যা একই হবে। সেটা কত? পর্যায় হচ্ছে ষষ্ঠ বা 6 নম্বর পর্যায়, আর শ্রেণী বা গ্রুপ হচ্ছে 3 নম্বর গ্রুপ, আধুনিক পর্যায় সারণী অনুসারে, মেন্ডেলিভ অনুসারে কিন্তু এখানে বলছি না আমি। আর অ্যাক্টিনাইডটা আসলে অ্যাক্টিনিয়াম 89, এরপর থেকে শুরু হয়, থোরিয়াম থেকে লরেন্সিয়াম এই পর্যন্ত। এখানেও 14টা প্লাস একটা 15টা। এই মৌলগুলোর সবার পর্যায় হচ্ছে সপ্তম 7 নম্বর পর্যায়, আর শ্রেণী হচ্ছে 3 নম্বর। ঠিক আছে, অর্থাৎ ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড সবাই কত নম্বর গ্রুপে থাকে? 3 নম্বর গ্রুপে। পর্যায়টা হচ্ছে আলাদা হয়ে যায়, ষষ্ঠ আর সপ্তম। তো এইটা হচ্ছে একটা অ্যাডিশনাল ইনফরমেশান। এই টপিকটা এখানেই শেষ। আমরা এবার যোজ্যতা কী করে জানবো সেইটা নিয়ে একটু ছোটো করে আলোচনা করে নিই। দেখো, মৌলের যোজ্যতা নির্ণয়। এখন যোজ্যতা মানে হচ্ছে কোনো একটা মৌলের অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা। এবার যখনই আমরা কোনো একটা মৌলের যোজ্যতা নির্ণয় করি, আমরা তখন অন্য একটা মৌলকে রেফারেন্স বা স্ট্যান্ডার্ড বলে ধরে নিই। অর্থাৎ সেই রেফারেন্স বা স্ট্যান্ডার্ড মৌলটার যোজ্যতা আমাদের জানা আছে, এটা ধরে নিয়ে অন্য মৌলটার যোজ্যতা আমরা নির্ণয় করি। সাধারণভাবে আমরা এই রেফারেন্স মৌল হিসাবে হাইড্রোজেনকে ব্যবহার করি। তবে হাইড্রোজেন ছাড়াও অক্সিজেন বা ক্লোরিন, এই সমস্ত মৌলগুলোকেও রেফারেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। যখন আমরা হাইড্রোজেনকে রেফারেন্স ধরি, তখন আমরা যোজ্যতার সংজ্ঞা এইভাবে দিই যে কোনো একটা মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, সেটা হচ্ছে সেই মৌলের যোজ্যতা। ঠিক আছে, ওই যৌগে। যেমন একটা এক্সাম্পল দিই, যে ধরো H2S, হাইড্রোজেন সালফাইড। এই যৌগে সালফারের একটা পরমাণু, এখানে এসের নিচে কিছু নেই, মানে 1 আছে, অর্থাৎ সালফারের একটা পরমাণু আছে। আর হাইড্রোজেনের কটা পরমাণু আছে? 2টো। তাহলে সালফারের একটা পরমাণু হাইড্রোজেনের কটা পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে? 2টো। তাই সালফারের যোজ্যতা 2। ঠিক আছে, কোনো একটা মৌলের পরমাণু, যেহেতু এখানে হাইড্রোজেনটা রেফারেন্স, তাই হাইড্রোজেনের যতগুলো পরমাণুর সঙ্গে যুক্ত হবে সেই সংখ্যাটা হচ্ছে ওই মৌলের যোজ্যতা। ঠিক আছে, তারপর যেমন ধরো আমি যদি বলি HI, হাইড্রো আয়োডিক অ্যাসিড, তাহলে এই যৌগে আয়োডিনের একটা পরমাণু কটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে? একটা। তাই আয়োডিনের যোজ্যতা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলি হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা, অর্থাৎ যেখানে হাইড্রোজেন হচ্ছে রেফারেন্স। তাহলে এইভাবে 3 রকমভাবে যোজ্যতা বের করা যেতে পারে: হাইড্রোজেন ভিত্তিক, অক্সিজেন ভিত্তিক এবং
ক্লোরিন ভিত্তিক। তবে আমরা এখানে সেই সমস্ত যৌগের ক্ষেত্রেই যোজ্যতা নির্ণয় করতে যাব যেখানে যে যৌগে দুটো মৌল প্রেজেন্ট থাকবে, দুটো আলাদা আলাদা মৌল, যেমন হাইড্রোজেন এবং আয়োডিন, যেমন হাইড্রোজেন এবং সালফার। দুটোর বেশি মৌল যদি প্রেজেন্ট থাকে, যেমন ধরো HNO3, যেমন ধরো H2SO4, ঠিক আছে, এখানে হাইড্রোজেন সালফার অক্সিজেন তিনজন আছে, এখানেও হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন তিনজন আছে। এই ক্ষেত্রে যদি আমাকে এখানে নাইট্রোজেনের বা এখানে সালফারের যোজ্যতা বের করতে বলে, তাহলে ব্যাপারটা খুব একটা ইজি হবে না। এইটা বের করার জন্য আমাদের যা যা জানা দরকার সেগুলো আমাদের মাধ্যমিকের সিলেবাসের বাইরে। সুতরাং এটা নিশ্চিত থাকবে যে আমাদের যদি যোজ্যতা বের করতেই বলে কোনো একটা মৌলের, তাহলে সেই মৌলটা আছে এরকম যে যৌগটার কথা বলবে ওরা, যে এই যৌগে এই মৌলটার যোজ্যতা বের করো, তো সেই যৌগটাতে সবসময়তেই দুটো করে মৌল বা দুটো মৌলের পরমাণু থাকবে, তিনটে বা তার বেশি থাকবে না, কারণ ওইটা থেকে যোজ্যতা বের করা একটু গণ্ডগোলের আর কি। তো এই হচ্ছে প্রাথমিক কথাবার্তা। এইবার আমি আগে সংজ্ঞাটা লিখে ফেলি, ঠিক আছে? তাহলে 1 নম্বর হচ্ছে একটি মৌলের অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, এটাই হচ্ছে যোজ্যতা। এবার 2 নম্বরের হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা, H ভিত্তিক যোজ্যতা, অর্থাৎ যেখানে হাইড্রোজেন হচ্ছে আমার রেফারেন্স বা স্ট্যান্ডার্ড পরমাণু। এক্ষেত্রে আমরা বলবো যে একটি মৌলের বা কোনো মৌলের লিখি, কোনো মৌলের একটি পরমাণু যতগুলো H পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটি হলো ওই যৌগে উক্ত মৌলটির যোজ্যতা। রাইট। বি হচ্ছে অক্সিজেন ভিত্তিক। আচ্ছা, আমি এখানে একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে যে হাইড্রোজেন ভিত্তিক আর ক্লোরিন ভিত্তিক যোজ্যতা একই জিনিস, তাই আমি এখানেই হাইড্রোজেন হাইড্রোজেন বা Cl লিখে দিলাম। হাইড্রোজেন বা ক্লোরিন ভিত্তিক যোজ্যতা একই জিনিস, মানে কি কোনো মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে বা যতগুলো ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, একই জিনিস, যতগুলো H বা Cl পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, সেটাই হচ্ছে ওর যোজ্যতা। একটা করে এক্সাম্পল দিয়ে রাখি আবার, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে ধরো হাইড্রোজেন, ধরো জল H2O, তাহলে অক্সিজেনের একটা পরমাণু, কোনো মৌলের একটা পরমাণু, তাহলে অক্সিজেনের একটা পরমাণু যতগুলো H বা Cl পরমাণুর সঙ্গে যুক্ত, এখানে কতগুলো H পরমাণুর সঙ্গে যুক্ত? দুটো, তাহলে অক্সিজেনের যোজ্যতা কত? তাহলে এখানে আমাদের এই যৌগে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে কত? 2, কারণ দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা, যদি আমি বলি যে কি বলো SCl2 বলে কোনো যৌগ, তাহলে যখনই তোমাকে একটা যৌগের নাম বলে দেবে তার মধ্যে একটা না একটা আমাদের ওই রেফারেন্স মৌল থাকবেই, ঠিক আছে? রেফারেন্স কারা? হাইড্রোজেন, ক্লোরিন বা অক্সিজেন থাকবে। সেগুলো যদি নাও থাকে তাহলে অন্য যারা থাকবে তারাও রেফারেন্স এর মতোই কাজ করবে, তাদের কথা আমি একটু পরে বলছি। আপাতত আমি এই তিনটের কথা আলোচনা করছি, রেফারেন্স হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন। তাহলে যে এক্সাম্পলগুলো আমি লিখবো সেখানে হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এই তিনটের মধ্যে একজন থাকবেই। তাহলে এখানে ক্লোরিন হচ্ছে রেফারেন্স। তাহলে দেখো
সালফারের একটা পরমাণু কতগুলো ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে? দুটো। তাহলে এইখানে সালফারের যোজ্যতা হচ্ছে 2। ঠিক আছে? আচ্ছা, আরেকটা যদি আমি এক্সাম্পল দিই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়ামের একটা পরমাণু কটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে? কটা ক্লোরিন পরমাণুর সঙ্গে? 3টে। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হয়ে গেল 3। ঠিক আছে? ধরা যাক আমি বলছি যে ক্যালসিয়াম হাইড্রাইড CaH2, এখানে রেফারেন্সকে হাইড্রোজেন। তাহলে ক্যালসিয়ামের একটা পরমাণু, তাই তো, কোনো মৌলের একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে একটা ক্যালসিয়াম পরমাণু কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে? দুটো। তাহলে এখানে ক্যালসিয়ামের যোজ্যতা কত? 2। ঠিক আছে? এই হচ্ছে হাইড্রোজেন বা ক্লোরিন ভিত্তিক যোজ্যতা। এইবার আমি আসছি অক্সিজেন ভিত্তিক যোজ্যতায়। তো এটা হচ্ছে 2 এর B, হ্যাঁ, 2 এর A তে আমরা হাইড্রোজেন ক্লোরিন বললাম। আমি এই ডেফিনিশনটাকে একটু মডিফাই করলেই এটা চলে আসবে। এখানে আমি অক্সিজেনের সাপেক্ষে যখন বলবো অক্সিজেন ভিত্তিক, তখন বলবো যে কোনো মৌলের একটা পরমাণু যতগুলো ও পরমাণুর সাথে, মানে অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় তার সেই সংখ্যাটা না, তার দ্বিগুণ হলো ওই যৌগে উক্ত মৌলটির যোজ্যতা। ঠিক আছে? যতগুলো অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে কোনো মৌলের একটা পরমাণু, তার দ্বিগুণ। কীরকম? এক্সাম্পল দেখো, SO2 সালফার ডাইঅক্সাইড। এই যৌগে কোনো মৌলের একটা পরমাণু, সালফারের একটা পরমাণু কটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে? দুটো, তাই তো? তাহলে যতগুলো অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় তার দ্বিগুণ, তাহলে দুটোর দ্বিগুণ মানে কত? 4। তাহলে এখানে সালফারের যোজ্যতা হচ্ছে কত? 4। ঠিক আছে? 4 হয়ে গেল। ধরা যাক SO3। SO3-তে একটা সালফারের পরমাণু কটা অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে? 3টে। তাহলে 3-এর দ্বিগুণ মানে 6 হচ্ছে সালফারের যোজ্যতা। কারেক্ট? দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। অ্যালুমিনিয়াম অক্সাইডে দুটো অ্যালুমিনিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে 3টে অক্সিজেন। দুটো অ্যালুমিনিয়ামের সঙ্গে 3টে অক্সিজেন। তাহলে একটা অ্যালুমিনিয়াম পরমাণুর সঙ্গে এতগুলো অক্সিজেন যুক্ত হয়েছে। তাহলে যতগুলো অক্সিজেন যুক্ত হলো তার দ্বিগুণ, 2 দিয়ে গুণ করলে 2 আর 2 নিচে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? 3। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হয়ে গেল? 3। কারেক্ট? ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। এখানে একটা ম্যাগনেসিয়ামের সঙ্গে কটা অক্সিজেন যুক্ত হয়েছে? একটা। তাহলে যতগুলো অক্সিজেন যুক্ত হলো তার দ্বিগুণ, তাহলে 1-এর দ্বিগুণ মানে 2। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2। আরও দেখো, সোডিয়াম অক্সাইড Na2O। এখানে দুটো সোডিয়ামের সঙ্গে যুক্ত হয়েছে একটা অক্সিজেন, দুটো সোডিয়াম পরমাণুর সঙ্গে একটা অক্সিজেন পরমাণু। তাহলে একটা সোডিয়াম পরমাণু কতগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে? 1/2। তাহলে এর দ্বিগুণ মানে আবারও 2 2 কেটে গেল, পড়ে থাকলে কত? 1। তাহলে এখানে সোডিয়াম পরমাণুর যোজ্যতা কত? 1। ঠিক আছে? এইভাবে আমাদের অক্সিজেন ভিত্তিক যোজ্যতা বের করতে হয়। এইবার আমরা 3টে বললাম, হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। এই 3জনদের মধ্যে আবার একটা প্রায়োরিটি অর্ডার আছে, মানে একটা কি বলবো, ছোট বড়োর একটা ব্যাপার আছে। সেটা কীরকম? সেটা হচ্ছে প্রাধান্য। হ্যাঁ, প্রায়োরিটির বাংলা হচ্ছে প্রাধান্য। তাহলে প্রাধান্যের ক্রম, প্রাধান্যের ক্রম হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। হাইড্রোজেনের প্রাধান্য সব থেকে বেশি। মানে কি? মানে হচ্ছে ধরো যদি কোনো যৌগে হাইড্রোজেন আর অক্সিজেন একসঙ্গে থাকবে, তখন আমরা হাইড্রোজেনটাকে রেফারেন্স ভাববো। ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের হচ্ছে 1 আমরা ধরে নিয়েছি। 1 যদি ধরি, তাহলে অক্সিজেনের একটা পরমাণু কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে? দুটো। তাহলে অক্সিজেনের যোজ্যতা 2। তাহলে ও এর যোজ্যতা হচ্ছে 2। যদি হাইড্রোজেন আর ক্লোরিন একসঙ্গে থাকে, তা আবারও হাইড্রোজেনের প্রায়োরিটি বা প্রাধান্য বেশি। তাহলে এটাকে আমরা রেফারেন্স ধরবো। তাহলে হাইড্রোজেনের একটা পরমাণুর সঙ্গে কটা Cl যুক্ত হয়েছে? একটা। তাহলে এখানে Cl এর যোজ্যতা হচ্ছে 1। যদি ক্লোরিন আর
অক্সিজেন একসঙ্গে থাকে, একটা Cl2O7 বলে একটা যৌগ তৈরি হয়। তাহলে কার প্রায়োরিটি বেশি? অক্সিজেনের। তাহলে অক্সিজেনের দেখো, এবার ক্লোরিনের একটা পরমাণু, আমার এবার অক্সিজেন হচ্ছে রেফারেন্স। অক্সিজেন যদি আমার রেফারেন্স হয় তাহলে এটাকে ধরে আমি ক্লোরিনেরটাকে বের করব। তাহলে ক্লোরিনের অক্সিজেন যদি আমাদের রেফারেন্স হয় তাহলে অক্সিজেন ভিত্তিক যে যোজ্যতা, সেটা আমি কী বললাম, যে কোনো মৌলের একটা পরমাণু যতগুলো অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে তার দ্বিগুণ বা ডাবল। তাহলে ক্লোরিনের দুটো পরমাণু যুক্ত হয়েছে 7টা অক্সিজেন পরমাণুর সঙ্গে। তাহলে ক্লোরিনের একটা পরমাণু যুক্ত হবে কতগুলো অক্সিজেনের সঙ্গে? 7/2। তাহলে ক্লোরিনের একটা পরমাণু যতগুলো অক্সিজেনের সঙ্গে যুক্ত হলো তার দ্বিগুণ, কত করে থাকবে? 7। তাহলে এখানে ক্লোরিনের যোজ্যতা কত? 7। ঠিক আছে, অর্থাৎ যখন এই তিনজন হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এরাই যখন নিজেদের মধ্যে কম্বাইন করে যৌগ তৈরি করবে, তখন রেফারেন্স হিসেবে কাকে ব্যবহার করবো? সবার আগে হাইড্রোজেন, তারপর তারপর অক্সিজেন, আর লাস্ট হচ্ছে ক্লোরিন। যদি এদের সঙ্গে অন্য কেউ থাকে, ক্লোরিনের সঙ্গে অন্য কেউ, অক্সিজেনের সঙ্গে অন্য কেউ, বা হাইড্রোজেনের সঙ্গে অন্য কেউ, তখন তো এরাই রেফারেন্স হবে আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের যোজ্যতা নির্ণয় করার নিয়মাবলী। এইবার আমরা এটার সঙ্গে, আমরা যেহেতু পড়ছি পর্যায় সারণী, তাহলে পর্যায় সারণীর ব্যাপারটাকে আমাকে এটার সঙ্গে লিঙ্ক করতে হবে। দেখো, পর্যায় সারণীতে আমরা কি বলছি, প্রথম থেকেই বলে আসছি যে আমাদের বাঁদিকের যে দুটো গ্রুপ 1, 2 আর ডান দিকের 13 থেকে 18, এই হচ্ছে আমাদের সিলেবাস। মাঝখানের সন্ধিগত মৌল আমাদের সিলেবাসে নেই। তাহলে 1, 2 লিখলাম, আর তারপরে এই মাঝখানে একটা গ্যাপ থাকলো, এই গ্যাপে কিছুই নেই। ঠিক আছে, তারপর আমরা লিখছি 13 থেকে, 13, 14, 15, 16, 17, 18। এইবার যোজ্যতা 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন বা ক্লোরিন ভিত্তিক। হাইড্রোজেন বা ক্লোরিন ভিত্তিক যোজ্যতা কী করে মনে রাখবো? দেখো, ব্যাপারটা হচ্ছে পরপর কটা গ্রুপ আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8খানা গ্রুপ আছে। এইবার এই 18 নম্বর গ্রুপ, এটা তো এদের যোজ্যতা কত? 0, কারণ এরা নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। যদিও এরও ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম নিয়ে আমরা আলোচনা করছি না, আউট অফ সিলেবাস। আমাদের তাহলে মূল জায়গা হচ্ছে এইটুকু, 1, 2, 13, 14, 15, 16, 17, 5খানা গ্রুপ। হাইড্রোজেন বা ক্লোরিন ভিত্তিক যোজ্যতাটা পরপর আমি এইভাবে মনে রাখতে পারি। এদের যোজ্যতা 1, এদের যোজ্যতা 2, 1, 2। অর্থাৎ গ্রুপ 1-এ যারা যারা আছে, ক্ষারধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিসিয়াম, সবার যোজ্যতা 1, এর কোনো অন্যথা নেই, কোনো ব্যতিক্রম নেই। একই কথা প্রযোজ্য এর ক্ষেত্রেও। গ্রুপ 2-তে যারা ক্ষারীয় মৃত্তিকা ধাতু আছে, হ্যাঁ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তাদের সবার যোজ্যতা হচ্ছে 2, কোনো ব্যতিক্রম নেই, কখনোই ব্যতিক্রম হবে না। এবার এইখানে দেখো, নিয়মটা দেখো, 1, 2, 3, 4, 3, 2, 1, এই সিকোয়েন্সটা মনে থাকবে আমাদের, 1, 2, 3, 4, 3, 2, 1। তাহলেই আমরা এদের যোজ্যতা এইভাবে পেয়ে যাব। ক্লোরিন ভিত্তিক যোজ্যতা বা হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা যারা গ্রুপ 15-এ আছে, তাদের যোজ্যতা কত হবে? 3। হ্যাঁ, এক্সাম্পল দেখো, এক্সাম্পল অ্যামোনিয়া, NH3। নাইট্রোজেন গ্রুপ 15-এ থাকে, দেখো পর্যায় সারণীর ছবিতে মিলিয়ে নাও, সেকেন্ড পিরিয়ড মানে দ্বিতীয় পর্যায়ে নাইট্রোজেন গ্রুপ 15-এ আছে। তাহলে নাইট্রোজেনের একটা পরমাণু কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে? 3টে। তাহলে নাইট্রোজেন যোজ্যতা কত? 3, দেখো 3। ঠিক আছে, গ্রুপ 15-এ এর নিচে থাকে ফসফরাস। ফসফরাস একটা PH3 যৌগ তৈরি করে, হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলছি আমি। তাহলে ফসফরাসের একটা পরমাণু কতগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে? 3টে। তাহলে ফসফরাসের যোজ্যতা কত? 3, যেহেতু গ্রুপ 15 মিলল। দেখো, গ্রুপ 16-এ অক্সিজেন থাকে দ্বিতীয় পর্যায়ে, তার নিচে থাকে সালফার। এবার সালফার যদি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় তাহলে তৈরি করবে H2S। তাহলে সালফারের একটা পরমাণু কটা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে? 2টো। তাহলে সালফারের যোজ্যতা কত? 2। দেখো, গ্রুপ 16-এ 2। ঠিক আছে, আমরা এইভাবেও মনে রাখতে পারি। আর 2 নম্বর হচ্ছে
অক্সিজেন ভিত্তিক। অক্সিজেন ভিত্তিক যোজ্যতাটা হচ্ছে আমরা যেরকম এখানে মনে রাখছি 1 2 3 4 3 2 1, আমরা এখানে মনে রাখবো 1 2 3 4 5 6 7, একদম পরপর 1 2 3 4 5 6 7। আমরা এর আগে এটা প্রমাণ করেওছি, মানে এই যে সংখ্যাগুলো যেগুলো এদের যোজ্যতা হিসাবে আমরা বলি সেগুলো হয়। দেখো আমরা এর আগে প্রমাণ করেছি এখানকার অক্সিজেন ভিত্তিক, তো ধরো সালফার ট্রাই অক্সাইড, ঠিক আছে, অক্সিজেন হচ্ছে আমাদের রেফারেন্স, তাহলে অক্সিজেনের একটা পরমাণুর সঙ্গে কটা সালফার যুক্ত হয়েছে, সরি উল্টোটা বললাম, সালফারের একটা পরমাণুর সঙ্গে কটা অক্সিজেন যুক্ত হয়েছে, 3টে, তাহলে যতগুলো অক্সিজেন যুক্ত হয় তার ডবল হয়ে যায় না যোজ্যতা, তাহলে 3-এর ডবল হচ্ছে কত, 6। আর সালফার মিলিয়ে দেখো আবারও পর্যায় সারণীতে যে সালফার 16 নম্বর গ্রুপেই থাকে। একই রকমভাবে আমরা একটু আগে বলেছিলাম, তাহলে SO3কে আমি এখানে লিখে দিচ্ছি, এখানে আমি বলেছিলাম 5 নম্বর গ্রুপে ফসফরাস থাকে, তাহলে ফসফরাস পেন্টা অক্সাইড P2O5, ঠিক আছে, ফসফরাসের দুটো পরমাণু 5টা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে ফসফরাসের একটা পরমাণু কটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, 5/2, তার ডাবল দ্বিগুণ মানে 5, তো দেখো এর যোজ্যতা অক্সিজেন ভিত্তিক কত, 5, ঠিক আছে। এই হচ্ছে একদম খুবই সিম্পল। গ্রুপ 14-এ সবার উপরে কে থাকে, কার্বন, দেখো কার্বন আছে, তাহলে আমাদের অতি পরিচিত যৌগ CO2 কার্বন ডাই অক্সাইড, কার্বনের একটা পরমাণু কটা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, 2টো, তার ডাবল কত, 4, সুতরাং কার্বনের যোজ্যতা কত, 4, মিলে গেল। তাহলে এই হচ্ছে আমাদের পর্যায় সারণীর সঙ্গে যোজ্যতার সম্পর্ক। তাহলে মাথায় রাখতে হবে কী কী, এখানে গ্রুপ 1-এ যারা আছে তাদের সবার যোজ্যতা 1, সে তুমি অক্সিজেন ভিত্তিক, ক্লোরিন ভিত্তিক, হাইড্রোজেন ভিত্তিক যা খুশি করো, কখনোই এদের যোজ্যতা 1 ছাড়া অন্য কিছু হবে না। একই রকমভাবে গ্রুপ 2-তে যারা আছে তাদের যোজ্যতা কখনোই 2 ছাড়া অন্য কিছু হবে না। বাকিগুলোর ক্ষেত্রে অবশ্য অক্সিজেন ভিত্তিক বা হাইড্রোজেন ভিত্তিক পাল্টালেও পাল্টাতে পারে, সেটা হয় আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের যোজ্যতা সম্পর্ক যাবতীয় আলোচনা, আশা করা যায় বোঝাতে পেরেছি। তা আমাদের আজকের আলোচনা এখানেই আমরা থামাবো, পরবর্তী ভিডিওতে আমরা মৌলের পর্যায়গত ধর্মসমূহ নিয়ে আলোচনা শুরু করব। কিন্তু যাওয়ার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওতে যা পড়ালাম সেগুলো যদি কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি সেখানে উত্তর দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। তো আজকে এইটুকুই, ওকে।